ইরানকে ডিস্টার্ব করলে পুরো পৃথিবীর অর্থনীতিতে পরে বড় ধরনের একটা ঝাঁকুনি আসবে। আমরা যদি কয়েক হাজার বছরের ইতিহাস বিশ্লেষণ করি, ইরানের স্ট্যান্ডিংটা এরকম যে ইরান কখনো মাথা নত করেনি, আর ইরানে কোনো শক্তি গিয়ে বেশি দিন টিকতে পারেনি। নানে বারবারি নামে একটা রুটি আছে, ইরানের খুবই জনপ্রিয় একটা রুটি। এই রুটিটা অনেকটা পিজার মতো। ইরানের ভূপ্রকৃতি কিন্তু ওই রকমই। আপনি যদি দেখেন যে ইরান চারপাশ থেকে এমনভাবে এটা বেষ্টিত, এলব্রুজ এবং জাগরোজ এই দুইটা পাহাড় দিয়ে, এটা ওই যে পিজা যেরকম চারপাশে পাহাড়, উঁচু পাহাড়, তারপরে কিন্তু ডেজার্ট, লুতে কবির লুত এবং কবির ডেজার্ট যেটা আছে, এই দুইটা ডেজার্ট আপনার বলতে গেলে 50% অফ দ্য টোটাল মানে জিওগ্রাফি ল্যান্ডস্কেপ। সুতরাং যত বড় শক্তি হোক না কেন, ইরানে গিয়ে কেউ কখনো আক্রমণ করার দুঃসাহস দেখায়নি। আর আমরা সামরিক দৃষ্টিকোণ থেকে বলি, যতক্ষণ পর্যন্ত ইনফ্যান্ট্রি বুট গ্রাউন্ডে না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে দখল বলা যাবে না, ঠিক আছে? সো আপনি যতই বড় স্ট্রাইক করেন না কেন, যতই বড় মিসাইল অ্যাটাক করেন না কেন, আলটিমেটলি যদি গ্রাউন্ডে যদি ট্রুপসকে না পৌঁছায়, এটাকে দখল বলাই যাবে না। সো এটা একটা বড় ধরনের ঝুঁকি, এটা ইউএসএ ভালো মতো জানেন। এখন আসেন যে এটা কিন্তু দীর্ঘদিনের একটা সিকোয়েন্স, দীর্ঘদিনের একটা যে কনফ্রন্টেশন। এখন মিডল ইস্টে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আদার দেন ইরান, কেউ কিন্তু ইউএসকে চ্যালেঞ্জ করার সামর্থ্য রাখে না। ইরানের যে এই ভিত্তি, এটা কিন্তু শুধুমাত্র যে শুধু সামরিক শক্তি তা কিন্তু না। সামরিক শক্তিতে হয়তো ইরান পিছিয়ে আছে। ইরানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে গিয়ে তার জিওপলিটিক্যাল লোকেশন। মানে আপনি যদি ইয়েকে ধরেন, মানে এর যে সম্পদ আছে, সম্ভবত তেলে পৃথিবীতে তৃতীয় অবস্থান এবং ন্যাচারাল গ্যাসে বোধহয় ফোর্থ অর সেকেন্ড, রাইট? এরকম একটা অবস্থান। সুতরাং ইরানের উপরে ভীষণভাবে নির্ভরশীল হচ্ছে চায়না, নাম্বার 1, তারপরে রাশিয়া। সো এই সব দিক থেকে চিন্তা করলে পুরো পৃথিবীতে যে আপনার ক্রুড অয়েল বা আপনার গ্যাস সাপ্লাই হয়, তার কিন্তু বলতে গেলে একটা বড় অংশ আসে ইরান থেকে। সো এর মধ্যে সবচেয়ে বড় যেটা ইরানের হাতিয়ার, সেটা হচ্ছে গিয়া আপনার হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী হচ্ছে মাত্র 34 কিলোমিটার লোয়েস্ট, যে ন্যারোয়েস্ট যেটা ইয়ে আছে, এবং যত আপনার ন্যাচারাল রিসোর্স ট্রাফিক হয়, এটা পৃথিবীর প্রায় 1/3 রিসোর্স এই হরমুজ প্রণালীতে মানে ট্রাফিক হয়ে আসে। সুতরাং ইরানকে ডিস্টার্ব করলে পুরো পৃথিবীর অর্থনীতিতে পরে বড় ধরনের একটা ঝাঁকুনি আসবে, এটা কিন্তু জানেন। এখন আসেন যে ইউএসএর যে বাগাড়ম্বর যে বা বিভিন্ন ধরনের যে ঘটনা, বিভিন্ন সময়ে যে হুমকি ধমকি দিচ্ছে, এর মূল কারণ হচ্ছে ইসরায়েল। বিকজ ইসরায়েলের এইমস নামে একটা লবিস্ট গ্রুপ আছে, যেটা ইউএসএ আপনার আইপ্যাক, রাইট, যেখানে আপনার আইপ্যাক একটা এমন একটা লবিস্ট জিউস গ্রুপ, যে এটার কারণে ইউএসএর অল পলিটিশিয়ানস, ইভেন প্রেসিডেন্সিয়াল ইলেকশন, ক্যাপিটাল হিলে গিয়ে সমস্ত সেনেটর, সমস্ত হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যারা মেম্বার থাকেন, তারা গিয়ে রোল কল করে, বাইবেলের উপর শপথ নেয়, তারা কোনো অবস্থাতে ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে যাবে না। সো এরকম একটা জায়গায় যদি জিউস মানে ক্যাপিটাল ইউএস ইয়ে থেকে তুলে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু বড় একটা ধস নামবে। সো এই কারণে এইসবের কারণে আপনার কোনো সময় ইউএসএ ইসরায়েলের ইন্টারেস্টের বিরুদ্ধে যেতে পারে না। গত জুনে যে যুদ্ধটা হলো, তখন কিন্তু ইসরায়েলকে মানে জাস্ট দেখানোর জন্য হলেও ইউএসএ কিন্তু বড় একটা সামরিক অপারেশন করেছে। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন কিন্তু প্রথম যখন এটা যুদ্ধ শুরু করলো, তখন ট্রাম্প এটাকে ঘোষণা করলেন এটাকে বলে এলিমিনেট মানে ইরানিয়ান রেজিম, এরকম একটা কথা বলেছে, রাইট? কিন্তু কিছুক্ষণ পরে যখন সেকেন্ড ওয়েভটার প্রস্তুতি নিচ্ছিল, তখন কিন্তু বলে অ্যানিহিলেট। এই দুইটার মধ্যে তফাৎ আছে। এলিমিনেট হচ্ছে উচ্ছেদ করা, আর অ্যানিহিলেট হচ্ছে গিয়ে মানে ধাপে ধাপে ধুকে ধ্বংস করা। এই দুইটার মধ্যে তফাৎ আছে। কারণ সর্বশেষ যেটা হচ্ছে যে 4টা টার্গেটকে আপনার ডোনাল্ড ট্রাম্প টার্গেট করেছে, মানে যে 4টা লক্ষ্যবস্তু সেট করেছে। এক হচ্ছে যে ইরানে কোনোভাবে তাদের নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে দিবে না, এটা একটা 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে যে ওই এলাকাতে যে প্রক্সি ওয়ার হয়, এবং প্রক্সিটা কিন্তু মদতদাতা বা এটার যোগানদাতা বলতে পারি। মদতদাতা আমরা যদি নেগেটিভ ওয়ার্ড চিন্তা করি, যোগানদাতা হচ্ছে ইরান।
ওখানে লেবাননে হচ্ছে কি আপনার হিজবুল্লাহ, এখানে ইয়েমেনে হচ্ছে হুতি, এবং ইরাক বা সিরিয়াতেও মানে শিয়া সম্প্রদায় যারা আছে তাদেরকে দিয়ে এই প্রক্সি ওয়ারটা করে।